এই সেকশনে আমরা আলোচনা করব ভ্যালেন্স বন্ড থিওরি। তো এই ভ্যালেন্স বন্ড থিওরিটা দরকার হলো কেন? কারণ ভিএসিপিআর থিওরির কিছু কিছু লিমিটেশনস আমরা পেলাম। কারণ ভিএসিপিআর থিওরি দিয়ে কোনো একটা মলিকুলের স্ট্রাকচার, জিওমেট্রি প্রেডিকশন করতে পারলেও কোনো একটা মলিকুলের বন্ডিংটা, কেমিক্যাল বন্ডিংটাকে আমরা প্রপারলি জাজ করতে পারি না বা ডিফাইন করতে পারি না। অ্যাকর্ডিং টু ভিএসিপিআর থিওরি, হাইড্রোজেন হাইড্রোজেন দুটো মলিকুল একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, ফ্লোরিন ফ্লোরিন দুটো মলিকুল একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। যেমন হাইড্রোজেন হাইড্রোজেন একটা মলিকুল একটা সাপোজ কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো, ফ্লোরিন ফ্লোরিন মলিকুলও একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। তাহলে দুটোই যদি সমযোজী বন্ধন হয়, দুটোই যদি সিঙ্গেল বন্ড হয়, তাহলে এই বন্ডটাকে ভাঙতে যে এনার্জি দরকার হবে বা এই বন্ডটাকে দুটো হাইড্রোজেন অ্যাটমকে জুড়তে যে পরিমাণ বন্ড এনথালপির দরকার হবে, ফ্লোরিন ফ্লোরিন অ্যাটমকে জুড়তে হতো সেই পরিমাণ এনার্জি দরকার হতো, বা ফ্লোরিন ফ্লোরিন অ্যাটমকে ভাঙতে হলেও ঠিক সেই পরিমাণ বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিতে হতো। কিংবা যদি দুটো মলিকুল একসঙ্গে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা বন্ধন মানে একটা সিঙ্গেল বন্ড তৈরি করে, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন এই যে দুটোর মধ্যে যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা বা ইন্ট্রামলিকুলার যে ডিস্টেন্সটা আর ফ্লোরিন ফ্লোরিনের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাও সেম হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তব পক্ষে দেখা যায় যে এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডটাকে ভাঙতে গেলে আমাদের অলমোস্ট 435 কিলো ক্যালোরি এনার্জি, কিলোজুল এনার্জি দিতে হয়। এবং এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডটা, এদের ডিস্টেন্সটা 74 পিকোমিটারের মতো। আর এই যে ফ্লোরিন ফ্লোরিন বন্ডটা, এই ফ্লোরিন ফ্লোরিন বন্ডটাকে ভাঙতে গেলে অলমোস্ট 155 কিলোজুল পার মোল এইরকম এনার্জি লাগে। আর এদের মধ্যে ইন্ট্রামলিকুলার ডিস্টেন্সটা অলমোস্ট 144 পিকোমিটারের মতো। তাহলে এই যে ডিফারেন্ট কম্পাউন্ডের বা ডিফারেন্ট মলিকুলের এই যে অ্যাটমিক ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স বা অ্যাটমের যে ডিস্টেন্স বা তাদের যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড এনথালপি, এগুলোর তারতম্যের কারণ বা এগুলো কেন ডিফারেন্ট হচ্ছে বা এগুলোর পেছনে কি গভর্নিং ফোর্স কাজ করছে, সেটা এখনো অবধি আমরা ভিএসিপিআর থিওরি দিয়ে বা তার পূর্ববর্তী কোনো কনসেপশন দিয়ে এখন অবধি বলতে পারি না। তো এই জন্য আমাদেরকে নতুন করে ভ্যালেন্স বন্ড থিওরিকে ইন্ট্রোডিউস করতে হয়েছিল। ভ্যালেন্স বন্ড থিওরি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই Hitler and London in 1927 and it was further developed by Pauling. তো ভ্যালেন্স বন্ড থিওরির বেস কি? ভ্যালেন্স বন্ড থিওরি জানতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে নলেজ অফ অ্যাটমিক অরবিটালস। অরবিটালস কাকে বলে? কোনো একটা অ্যাটম তার 3 ডাইমেনশনাল স্পেসে, সাপোজ মনে করছি হাইড্রোজেন অ্যাটম, এই যে হাইড্রোজেন অ্যাটম তার 3 ডাইমেনশনাল স্পেসে কোথায় কিভাবে ঘুরছে, বা এটা যদি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস বলা হয়, তাহলে হাইড্রোজেন অ্যাটম এই যে একটা স্ফেরিক্যাল শেপ দেয়, তার মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর সব জায়গায় যে অক্ষ বরাবরই যাওয়া হোক একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল তার স্ট্রাকচার পাওয়া যায়। তো এই অ্যাকর্ডিং টু তার যে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট, তার 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটে যে সমস্ত জায়গায় তার ইলেকট্রনের প্রবাবিলিটি বা ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি হাইয়েস্ট বা ম্যাক্সিমাম, সেই জায়গাগুলোকে যদি আমরা লোকেট করি, সেখান থেকেই আমাদের অ্যাটমিক অরবিটালসের একটা ধারণা আছে, যেটা নিয়ে আমরা পরে আরও ডিসকাস করব। এছাড়া আমাদের যেটা জানতে হবে ইলেকট্রনিক কনফিগারেশনস অফ এলিমেন্টস, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি বা পড়েছি। তা ওভারল্যাপ ক্রাইটেরিয়া অফ অ্যাটমিক অরবিটালস, যেটা আমরা এবার শিখবো। আর হাইব্রিডাইজেশন অফ অ্যাটমিক অরবিটালস, ভিএসিপিআর থিওরির পরে আমরা হাইব্রিডাইজেশন থেকে আমরা বিভিন্ন অ্যাটম দিয়ে যখন মলিকুল ফর্ম হয় তখন তাদের মধ্যে হাইব্রিডাইজেশন স্টেটটা ক্যালকুলেট করতে জানি। আর জানতে হবে আমাদের প্রিন্সিপালস অফ ভেরিয়েশনস অ্যান্ড সুপারপজিশন। তো এই সমস্ত কনসেপচুয়াল জিনিসগুলোকে বেস করে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরিটাকে ইন্ট্রোডিউস করতে হবে। তো প্রথমেই যেটা বলতে হবে ভ্যালেন্স বন্ড থিওরি, যে অ্যাজ এ মডেল আমরা হাইড্রোজেন মলিকুলকে ধরে নিচ্ছি। মনে করছি যে হাইড্রোজেনের দুটো অ্যাটম, একদম সিম্পল অ্যাটম, দুটো যুক্ত হয়ে হাইড্রোজেন মলিকুল তৈরি হচ্ছে। তাহলে এই যে বন্ডটা ফরমেশন হচ্ছে, এই বন্ড ফরমেশনের পেছনে গভর্নিং ফোর্সটা কি কি? যেমন মনে করি 2 হাইড্রোজেন অ্যাটম এ আর বি অ্যাপ্রোচিং ইচ আদার হ্যাভিং নিউক্লিয়াই Na and Nb। মনে করছি একটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস হচ্ছে Na, আর একটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস হচ্ছে Nb, and electrons present in them are represented by Ea
আর ইলেকট্রন প্রেজেন্টস ইন দিস অ্যাটম ইজ Eb. When the atoms are at large distance from each other, there is no interaction between them. যখন তারা অনেক দূরে আছে দুটো অ্যাটম, তখন তাদের মধ্যে কোনো ইন্টারঅ্যাক্টিভ ফোর্স নেই। কিন্তু যখন তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্সের পর একজনের কাছে অ্যাপ্রোচ করতে চায়, তখন কিছু নিউ অ্যাট্রাকটিভ আর কিছু নিউ রিপালসিভ ফোর্স শুরু হতে থাকে বা অপারেট হতে থাকে। যেমন প্রথমে যখন এরা অসীম দূরত্বে আছে বা তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই আমরা যখন ধরে নিচ্ছি, তখন এই যে নিউক্লিয়াস Na এ পজিটিভ চার্জ হওয়ার জন্য আর এই যে ইলেকট্রন এ নেগেটিভ চার্জ হওয়ার জন্য এদের মধ্যে শুধুমাত্র একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। ওকে, কিন্তু এক্ষেত্রেও তাই, একটা নেগেটিভ হওয়ার জন্য এদের দুজনের মধ্যে এই বন্ডায় একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। কিন্তু যখন তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্সের পর তারা একজন আরেকজনের উপর অ্যাপ্রোচ করতে থাকে, একটা মানে অ্যাটম এ আর অ্যাটম বি যখন একজন আরেকজনের দিকে অ্যাপ্রোচ করতে থাকে, তখন কিছু নতুন অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয়। যেমন আমরা মনে করছি যে ওল্ড ফোর্স যেটা ছিল প্রথমে Na অ্যান্ড Ea, এদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ছিল, আর Nb আর Eb এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ছিল। কিন্তু যখন তারা কাছাকাছি আসছে, তখন এই নিউক্লিয়াসটার সঙ্গে এই ইলেকট্রনটার একটা ইন্টারঅ্যাক্টিভ ফোর্স তৈরি হবে। তাহলে এ নিউ অ্যাট্রাকটিভ ফোর্স উইল বি স্টার্টেড ফ্রম Na অ্যান্ড Eb, কারণ এই Na যে নিউক্লিয়াস সে পজিটিভ চার্জ আর এই যে ইলেকট্রন এ নেগেটিভ চার্জ, তো এদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স অপারেট করতে শুরু হবে। আর এই যে ইলেকট্রন, এই যে নিউক্লিয়াস, তার সাথে এই ইলেকট্রনটার একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, মানে Nb আর Ea এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তাহলে আগে ছিল দুটো অ্যাট্রাকটিভ ফোর্স, Na আর E এর মধ্যে আর Nb আর Eb এর মধ্যে। এখন আরো দুটো অ্যাট্রাকটিভ ফোর্স শুরু হলো, একটা হচ্ছে Nb আর E এর মধ্যে আর একটা হচ্ছে Na আর Eb এর মধ্যে। এর সাথে সাথে আবার কিছু রিপালসিভ ফোর্সও কাজ করতে শুরু করলো। যখন দুটো অ্যাটম একজন আরেকজনের দিকে অ্যাপ্রোচ করছে, তখন এই Na আর Nb এরা দুজন সেম আধান হওয়ায় বা দুটোই পজিটিভ চার্জ হওয়ায় একজন আরেকজনকে রিপেল করতে থাকবে। আবার এই দুটো ইলেকট্রন একজন আরেকজনকে রিপেল করতে থাকবে। তার মানে রিপালসিভ ফোর্স যেটা হলো সেটা হচ্ছে ইন বিটুইন Na অ্যান্ড Nb, আর একটা হচ্ছে ইন বিটুইন Ea অ্যান্ড Eb। তার মানে দুটো সেপারেট মলিকুল বা দুটো সেপারেট অ্যাটম যখন একজন আরেকজনের দিকে অ্যাপ্রোচ করছে, তখন কিছু নতুন অ্যাট্রাকটিভ ফোর্স আর কিছু নতুন রিপালসিভ ফোর্স শুরু হলো। আগে যেটা ছিল Na আর Ea আর Nb আর Eb এর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, মানে এই অ্যাটমের নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আর এই অ্যাটমের নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন তারা একজন আরেকজনের দিকে অ্যাপ্রোচ করছে, তখন এদের দুটো সেম নিউক্লিয়াসে বা দুটো অ্যাটমের নিউক্লিয়াসের সেম চার্জ হওয়ার জন্য তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স, আর দুটো নিউক্লিয়াসের দুটো ইলেকট্রনের নেগেটিভ চার্জ হওয়ার জন্য তাদের দুজনের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করতে আরম্ভ করলো। তাহলে এই অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স একজন আরেকজনকে নিউট্রালাইজ করতে থাকলো বা প্রশমিত করতে থাকবে বা কমাতে থাকবে একজন আরেকজনের এফেক্টকে। কিন্তু যেহেতু আলটিমেটলি একটা বন্ড ফর্ম হয়, তার মানে অবভিয়াসলি এই অ্যাট্রাকটিভ ফোর্সের এক্সটেন্টটা বা ম্যাগনিটিউডটা বা পরিমাণটা অলওয়েজ রিপালসিভ ফোর্সের থেকে কিছুটা বেশি হবে। তো এক্সপেরিমেন্টালি ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য ম্যাগনিটিউড অফ নিউ অ্যাট্রাকটিভ ফোর্স is more than the new repulsive force. As a result,
two atoms approach each other and potential energy decreases. এবার এটা এক্সপেরিমেন্টাল ট্রুথ বা এক্সপেরিমেন্ট করে বা ডিএফটি ক্যালকুলেশনস করে বা বিভিন্ন রকম থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে দেখা গেছে, বা কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন, অনেক জটিল ক্যালকুলেশন করে এগুলো দেখা গেছে যে এই অ্যাট্রাকটিভ যে ফোর্সটা নতুনভাবে তৈরি হচ্ছে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সের যে পরিমাণটা বা ম্যাগনিচিউডটা, এটাই রিপালসিভ ফোর্সের ম্যাগনিচিউডের থেকে বেশি। সেই কারণে এই বন্ড ফর্মেশনটা হ্যাপেন, তাদের মধ্যে একটা বন্ড ফর্ম করতে থাকে, এবার যে কারণে তাদের পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ করতে থাকে। সুতরাং এই যে দুটো পৃথক বা সেপারেট অ্যাটমকে অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট বন্ডিং ডিস্টেন্সের মধ্যে আনা, যেখানে তাদের মধ্যে এই অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্সটা একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করবে বা একজন আরেকজনকে প্রশমিত করবে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো তার বন্ডিং ডিস্টেন্স। আর দুটো পৃথক অ্যাটমকে অসীম দূরত্ব থেকে সেই বন্ডিং ডিস্টেন্সে আনতে গেলে যে পরিমাণ এনার্জি লিবারেটেড হয় বা যে পরিমাণ এনার্জি বেরিয়ে যায় বা যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ড্রপ করে, সেইটাই হচ্ছে তার বন্ড এনথ্যালপি। ঠিক সেইভাবে কোনো একটা ফর্মড মলিকুলের মধ্যে, যেখানে মলিকুলের মধ্যে কেমিক্যাল বন্ড হয়েছে, সেই কেমিক্যাল বন্ডটাকে ভাঙতে গেলেও ঠিক সেই পরিমাণ এনার্জি দিতে হয় যে দুটো একটা মলিকুলের মধ্যে যে কেমিক্যাল বন্ড আছে, সেই কেমিক্যাল বন্ডটাকে ভেঙে দুটো অ্যাটমকে অসীম দূরত্বে প্লেস করার জন্য। তাহলে এর মানটা হবে উল্টো, মানে এর ম্যাগনিচিউডটা সেম হবে বাট ডাইরেকশনটা অপোজিট হবে। মানে দুটো বন্ড এনথ্যালপি যখন বন্ড ফর্মেশন হয় সেটা যদি নেগেটিভ হয়, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেটা হবে পজিটিভ। তাহলে এই যে পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, মানে অসীম দূরত্ব থেকে কোনো একটা মলিকুলকে আনলে তার পোটেনশিয়াল এনার্জি কিভাবে ডিক্রিজ হয় বা তার পোটেনশিয়াল এনার্জি কার্ভটা কিরকম হয় বা তাদের বন্ড ফর্মেশনটা কিভাবে হয় বা এই বন্ড ফর্মেশনের জন্য আমরা আর কি কি জিনিস জানতে পারি, এগুলো নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী ক্লাসে। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এর পরবর্তী ক্লাসের জন্য তোমরা ওয়েট করো। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য গুড বাই।